এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার। শিল্প যার ভিত্তিভূমি, শিল্প যার কেন্দ্রভূমি, সেই শহর দুর্গাপুর। দুর্গাপুরের উন্নয়ন কি আজ থমকে রয়েছে? এই প্রশ্ন আজ সরাসরি তুলব। বড় বড় দলগুলোর ভিড়ে এসইউসিআই কি শুধু বিকল্প নাকি অন্য কিছু? কেবলই নির্বাচনে যোগদান, না তারও বেশি কিছু? শুধুই কি আন্দোলন, শুধুই কি প্রতিবাদ, নাকি এর বাইরেও কিছু রয়েছে নতুন প্রতিশ্রুতি? এই সব প্রশ্নের উত্তর খুঁজব আজ এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান বাংলার ভোটযুদ্ধে। কথা হবে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী কিরণময়ী মণ্ডলের সঙ্গে। ম্যাডাম, আপনাকে স্বাগত এক্সপ্রেস নিউজে। আমি আপনার কাছে জানতে চাইব, প্রথম প্রশ্নই রাখি আপনার কাছে, যে এবারের নির্বাচনে আপনারা জনগণের কাছে যখন যাচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন, আর কোন প্রতিশ্রুতির ভিত্তিতে আপনারা মানুষের কাছ থেকে ভোট আশা করছেন? প্রথমে বলি, আমরা এসইউসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গে যে আসন্ন বিধানসভা হতে চলেছে তাতে আমরা 230টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি কিরণময়ী মণ্ডল, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে আমাকে মনোনীত করেছেন পার্টি। আর একটু জোরে বললে ভালো। মূলত আমরা দুর্গাপুরে যে সমস্যাগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, আমি সেই সমস্যাগুলোর কথা এখানে তুলে ধরতে চাই। প্লিজ বলুন। হ্যাঁ, প্রথম সমস্যা যেটা হচ্ছে দুর্গাপুরে যে কলকারখানাগুলো, এবং বিশেষ করে আমি এমএমসিরই মেয়ে, এমএমসি কারখানা, তার সামনে যে বিওজিএল কারখানা ছিল, ওদিকে ফার্টিলাইজার কারখানা, এর সঙ্গে বহু ছোট বড় বহু কারখানা আজ পুরোপুরি বন্ধ। দুর্গাপুর একসময় শিল্পাঞ্চলের নগরী বলে পরিচিতি ছিল, আস্তে আস্তে সেই পরিচিতিটা চলে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, সমস্ত কলকারখানা দিনে দিনে বন্ধ হয়ে যাচ্ছে। তার বিপরীতে কি হচ্ছে, দুর্গাপুর যে স্টিল প্ল্যান্ট এখন চলছে, দুর্গাপুর ডিএসপি, তাতে মানে পার্মানেন্ট এমপ্লয়ি নেওয়া মোটামুটি এখন প্রায় বন্ধের দিকেই। সবটাই হচ্ছে, আমি বলি সবটাই হচ্ছে কন্ট্রাকচুয়াল, এবং এই কন্ট্রাকচুয়াল চলছে এবং এটাই ক্রমশ বেড়ে চলেছে। শুধুমাত্র শিল্পনগরী দুর্গাপুরে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এটা নয়, কিন্তু এটা তো সরকারের নীতি, এটা শ্রম নীতির মধ্যেই এটা তারা আনতে চাইছে যে পার্মানেন্ট ওয়ার্কার তারা রিক্রুট করবে, আস্তে আস্তে বন্ধ করে দিতে চাইছে, পুরোটাই তারা কন্ট্রাকচুয়ালে নিয়ে আসতে চাইছে। এবং এক্ষেত্রে কন্ট্রাকচুয়ালের যে মানে মানে যারা ওখানে রিক্রুট হয়, সেটাও কিন্তু কোনো একটা পার্টি দ্বারাই তারা কন্ট্রোল হয়, এবং কারা সেইখানে কাজ পাবে কারা পাবে না সমস্তটাই কিন্তু কোনো একটা রাজনৈতিক দল। আমি যেমনটা শুনেছি, আপনি যেটা বলছেন ঠিক, কোন একটা রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত সেই নির্বাচন, যার মধ্যে থেকে ওই অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হচ্ছে, তাই তো? রাইট? আপনি এটাই বলছেন তো? আমার তার সাথে প্রশ্ন, আমি এটাও শুনেছি যে এক্ষেত্রে স্থানীয় মানুষজন কোনো রকম অগ্রাধিকার পাবেন, এরকম বিষয়টা কিন্তু নয়। এটা কি ঠিক? বাইরে থেকে মানুষজন আসছেন, তারপর হচ্ছে টাকা পয়সার লেনদেন হচ্ছে প্রচুর, যখন নিয়োগ হয়ে গেল তারপর সেই মাইনে থেকে কাটমানির বিষয়, এগুলো কি ঠিক? এগুলো কি বলুন তো, কি ব্যাপারটা, কি শুনেছেন আপনি, কি রকম শুনেছেন? এই যে কন্ট্রাকচুয়ালে যারা এখানে ঢোকে, তারা যে বেতন পায় সেখান থেকে 300 টাকা তো করে তাদের কাটিং যায় এই মানে এই পার্টিগুলোর হাতে। দৈনিক মজুরি যদি 700 টাকা হয়, 400 টাকা
তারা হাতে পায়, পাবেন আর 300 টাকা তার পার্টি ফান্ডে যেতে হয়। হ্যাঁ, অন্য এবং তাদেরকে বিভিন্ন এই যে তাদের প্রচার অনুষ্ঠান মানে কোনো প্রোগ্রামে তাদেরকে বাধ্যতামূলক যেতেই হবে, এই সব ব্যাপারগুলো তাদের মধ্যে থাকে। তারা সেখানে মাথাটা বাঁধা থাকে তাদের, সেখানে তারা এদিক ওদিক করার তাদের উপায় থাকে না। আচ্ছা, অন্য রাজনৈতিক দল ছেড়ে দিন, আপনি ওই দলটার কথা যারা ওখানে এই কাজ, না আমি এইটা এই জন্যই এখানে এই কথাটা আনতে চাইছি যে এই যে আপনার যে কর্মসংস্থানের যে এই যে দুর্গাপুরে যে এত শিল্প ছিল, কর্মসংস্থানের যে এখানে মানে শেষ হতে চলছে, আমাদের ঘরের ছেলেমেয়েরা যেখানে এখানে দুর্গাপুরে যেহেতু শিক্ষার মানে অবস্থানটা এখন খুবই ভালো, উচ্চ শিক্ষিত সবাই হচ্ছে, যেহেতু এখানে মানুষজনের টাকা পয়সা মোটামুটি স্বাচ্ছন্দ্য, তারা একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেমেয়েদের পড়াচ্ছে, পড়িয়ে টড়িয়ে একটা জায়গায় গিয়ে সেই ছেলে মেয়েগুলো কোথায় যাবে? সে প্রথমত দুর্গাপুরে তো তাদের কোনো কর্মসংস্থান নেই, ইভেন এখন বেঙ্গলেও তাদের কোনো কর্মসংস্থান নেই, ফলে তাদের ভিন রাজ্যে যেতে তারা বাধ্য হচ্ছে। ফলে তার জন্য কি হচ্ছে, ঘরে বাবা মা একাতে হয়ে যাচ্ছে এবং মূলত দুর্গাপুর এখন মানে সিনিয়র সিটিজেনে পরিণত হচ্ছে। আপনি এই কথাটা এখনই বলে দিলেন, আমি আপনার কাছে প্রশ্ন আনতাম এটা। দেখুন, হাই কোয়ালিটি ওয়ার্কফোর্স তৈরি হচ্ছে, বাট দ্য ইউটিলাইজেশন অফ দ্যাট ওয়ার্কফোর্স এটা কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে শিল্পাঞ্চল দুর্গাপুরে। আপনি পরিসরটা আর একটু বৃহত্তর করলেন, শুধুমাত্র শিল্পাঞ্চল দুর্গাপুর নয়, আপনি বলছেন রাজ্য। যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, বাংলার ভোট যুদ্ধ, যেখানে আমার সঙ্গে রয়েছেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী কিরণময়ী মণ্ডল, তার মুখ থেকে আপনারা শুনলেন এবং অনেকেই আমার মনে হয় এই কথাটার সঙ্গে একমত হবেন। এবার ঘুরিয়ে যদি আমি এই প্রশ্নটা করি ম্যাডাম, সেটা হচ্ছে যে দুর্গাপুর শিল্পাঞ্চল ক্রমশ বৃদ্ধাবাসে পরিণত হচ্ছে, বৃদ্ধদের একটা শহরে পরিণত হচ্ছে। আপনি একজন দুর্গাপুরের মানুষ হিসেবে, দুর্গাপুরের অধিবাসী হিসেবে, আদিবাসী হিসেবে, আদিবাসী মানে আমি কিন্তু আদি বাসিন্দা অর্থে বলছি, আমার জন্মই দুর্গাপুরে, হ্যাঁ, তো এটা আপনাকে কতটা ব্যথাতুর করে এবং কি পরিস্থিতি দেখেন? আপনি যে এলাকাটা বিলং করেন, আপনার জন্মভূমি যেখানটা, মানে আপনার জন্ম যে এলাকায় বলছেন, সেখানটা তো আরো বেশি করে এইরকম একটা জায়গায় পরিণত হয়েছে। আমি এমএমসি তেই আমার জন্ম, এমএমসি তেই আমি বড় হয়েছি, এমএমসি কোয়ার্টারেই আমি থাকতাম, কি প্রাণচঞ্চল জায়গা ছিল সেই জায়গাগুলো আমি এখন মানে গিয়ে খালি তাকিয়ে থাকি যে কোয়ার্টারগুলোর কি ভগ্নাবশেষ। এই যে সুইমিং পুল ছিল, এই যে অডিটোরিয়াম হল ছিল, এগুলোর কি অবস্থা। হসপিটাল, এত বড় একটা হসপিটাল ছিল, মানে ওখানে দাঁড়ালে মানে কান্না পায় যে আমরা কত ওখানে যেতাম হসপিটালে চিকিৎসার জন্য, এলাকা ছিল কত সুন্দর। আর এখন আমার মনে হয় ওটা কোনো ভৌতিক সিনেমার শুটিং স্পট হতে পারে, তাই না? জায়গাটা এরকমই অবস্থা। এবং কখনো কখনো এমন আমি দেখেছি, মেঘলা দিনে ওখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় মনে হয় যেন কোনো একটা গা ছমছম করা ব্যাপার, একটু ভয়, ওখানটা একটু অন্ধকারও থাকে, হ্যাঁ, হসপিটালের ওখানটাতে। যাই হোক, এবং আমি এখন যেই জায়গাটায় থাকি সেই জায়গাতেও এখন এমন অবস্থা, এই যে ছেলে মেয়েরা সব বাইরে চলে যাচ্ছে এবং আমার আশেপাশে আমি তো দেখছি মানে হাজব্যান্ড ওয়াইফ একা রয়েছেন, একাই থাকছেন, মানে বাধ্য তারা থাকতে, কোনো উপায় নেই। দেখুন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এবং এই নিরিখে আপনি যে প্রসঙ্গটা উল্লেখ করেন যে শিল্পাঞ্চল দুর্গাপুরে একটা লিভিং স্ট্যান্ডার্ড আছে, অ্যাজ বিকজ এটা তো প্ল্যান্ড সিটি, আর এখানে মানুষ আর্থিকভাবে একটা শ্রেণী কিন্তু অসচ্ছল নয়। আমি উচ্চ মধ্যবিত্ত এই কথার মধ্যে যাচ্ছি না, অসচ্ছল নয়, তাদের এই ক্ষমতাটা রয়েছে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করা। এবার এর জ্বালাটা দেখুন, উচ্চশিক্ষায় শিক্ষিত হলো অথচ কর্মসংস্থান এখানে হলো না। এবার যে বাবা মা প্রাণপাত করে তার সন্তানকে বড় করলেন, যে বড় হয়ে তারা তাদের সহায় হবে, হয়তো আর্থিকভাবে সহায় তারা হচ্ছেন, কিন্তু মানসিক সান্নিধ্যটা তারা দিতে পারছেন না কর্মসংস্থানজনিত কারণে, কাজের খোঁজে। যেহেতু তাদের মেধা রয়েছে, তাদের প্রশিক্ষণ রয়েছে, তারা শিল্পাঞ্চল ছেড়ে আরো ভালো কাজের জন্য রাজ্যের বাইরে যাচ্ছেন, অনেকে দেশের বাইরে চলে যাচ্ছেন। যারা দেশের বাইরে চলে যাচ্ছেন তাদের কথা আমি বলছি না, আমি বলছি যারা রাজ্যের বাইরে চলে যাচ্ছেন, তেমন মানুষের সংখ্যাটা কেমন, তাদের বাবা মায়েদের যন্ত্রণাটা কতখানি আপনি দেখেছেন, কতটা উপলব্ধি করেছেন? ভীষণভাবে উপলব্ধি আমি করেছি, কারণ আমি যেখানে অঞ্চলে থাকি তার আশেপাশে মানে বহু বাড়িতে এরকম আমি দেখেছি
যে ছেলেমেয়েরা বাইরে চলে গেছেন, ইভেন হয়তো মানে বয়সজনিত কারণে হয়তো ভদ্রলোক মারা গেছেন, ভদ্রমহিলা একাই রয়েছেন, ছেলে বিদেশে থাকে। আমার মানে খুবই পরিচিত এরকম আছে ফ্যামিলি, বিদেশে থাকে ছেলে, কাকিমা একাই থাকেন ঘরে একাই। এবং আস্তে আস্তে কি করতে ওরা আস্তে আস্তে ঘর বিক্রি করে এখান থেকে হয়তো চলে যেতে বাধ্য হচ্ছে। এত পরিশ্রম, ছেলে মানুষ করবার জন্য এত কষ্ট, এত আত্মত্যাগ করে এত শেষ ঘর জীবনের বানিয়ে পরিণতিটা এরকম। আমি যদিও এটা ভোটের প্রোগ্রাম, তবুও আপনাকে আমি বলছি, আমি নিঃসঙ্গতা এই বিষয়টার উপরে বেশ কিছু অনুষ্ঠান করেছিলাম। এইটা করতে করতে তার মধ্যে একটা চ্যাপ্টারে কিন্তু এই শিল্পনগরী দুর্গাপুর, বিধাননগর সন্নিহিত এলাকা বা সিটি সেন্টার অথবা সেপকো, এই জায়গাতে এমন মানুষ প্রচুর পেয়েছি। ইভেন স্টিল টাউনশিপ কোয়ার্টার্সেও এমন বহু মানুষ পেয়েছি যারা আজ নিঃসঙ্গতার মধ্যে রয়েছেন, একাকিত্বের মধ্যে রয়েছেন, যারা জীবনে কল্পনাও করেননি তাদের শেষ সময়টা এইভাবে কাটবে। তাদের সন্তানরা সুপ্রতিষ্ঠিত হয়েছেন, বিদেশে রয়েছেন, আর্থিক সাহায্য হয়তো পাঠান, কেউ পাঠান না, বাবা মায়ের কি দুর্বিষহ দিন কাটছে এটা দেখেছি। এ মুহূর্তে আমাকে জিজ্ঞেস করলে আমি অন্তত 8 থেকে 10টা পরিবার এক্ষুনি বলে দিতে পারবো, আমি জানি। এই সমীক্ষা করতে করতে দেখলাম, জানেন, এইটা জাপানের একটা ট্র্যাডিশন এরকম হয়ে গেছে, বাড়িতে নিঃসঙ্গ থাকতে থাকতে একা মরে পড়ে আছে। 3 দিন পর মানুষ জানতে পারছে যখন দেখছে বাড়ির সামনে খবরের কাগজটা, দুধটা পড়ে রয়েছে। অদ্ভুত গল্প আছে, আমি আপনাকে সেই গল্পটার ব্যাখ্যা ছোট্ট করেই করে দিই। প্রতিবেশী দুটো বাড়ি, রান্নাঘরের জানলাটা খুললে ওপারে দেখা যায় যে কেউ আছেন। এ বাড়ির প্রতিবেশী জানলাটা প্রত্যেকদিন সকাল 7টায় খুলে সামনের বাড়ির ভদ্রমহিলার সঙ্গে হাই হ্যালো, একটুখানি হাসি, এইটুকুই হয়। একদিন কথা বলতে বলতে তিনি জানালেন, যেদিন দেখবেন এই জানলাটা খোলেনি, হাই হ্যালো করিনি, তার পরের দিন কিন্তু আমার বাড়িতে একটু খোঁজ নেবেন। এবং ঠিক এই ঘটনা, এটা কিন্তু কোনো গল্প কথা বলছি না আপনাকে, আমি এই নিঃসঙ্গতার উপর কাজ করতে করতে দেখলাম আমার শহর দুর্গাপুরেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, আজ নয় কাল ঘটতে পারে, এটাও অস্বাভাবিক নয়। এ নিয়েও ভাবতে হবে। বিষয়, মানুষের যা সমস্যা তাই রাজনৈতিক সমস্যা, আর এই রাজনৈতিক সমস্যার জন্য লড়তে হবে প্রত্যেক রাজনৈতিক দলকে, তবে তো আপনি মানুষের কাছে পৌঁছবেন। যদি তার সমস্যার সাথে আপনি আত্মিক না হন, তাহলে আপনার রাজনীতি করা তো আমার মনে হয় খুব কাজের কাজ হলো না। আমি আপনার কাছে জানতে চাইছি ম্যাডাম, আপনি এই এত রাজনৈতিক দল থাকতে এসইউসিআই এর কথাই কেন ভাবলেন? এসইউসিআই এর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আপনার রাজনৈতিক জীবনটাকে কেন এগোলেন? মানে কি পেয়েছিলেন, এমন কি ভেবেছিলেন, কোন আদর্শকে সামনে রেখে আপনি এসইউসিআই এ? আমি শুরু থেকেই বলছি, আর যখন আমি ছোট ছিলাম তখনকার কথাই বলছি, মূলত আমার বাবা এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সুবাদেই আমি এই রাজনৈতিক দলের সংস্পর্শে আসি। এবং তারপরে আমি আস্তে আস্তে দেখি, উপলব্ধি করি, তখন বয়স কম, ছোট, অত বুঝতাম না। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম, কলেজে গেলাম, তখন দেখছি এই যে সেই সময় বামফ্রন্ট সরকার যে প্রাইমারিতে ইংরাজি পাশফেল তুলে দিয়েছিল, সেই ইংরাজি পাশফেল তুলে দেওয়া নিয়ে একমাত্র এই দল এসইউসিআই, কমিউনিস্ট দল, সেই লড়াই তখন থেকে তাদের আন্দোলন শুরু হয়। এবং একমাত্র এসইউসিআই টানা 19 বছর এই দাবিকে সামনে রেখে যে ইংরাজি চালু করতে হবে, এই দাবি নিয়ে তারা আন্দোলন গড়ে তোলে। এবং এর পেছনে বহু মানে আন্দোলন হয়েছে, আমার নিজের চোখে দেখা, আইন অমান্য করতে যাওয়া, সেখানে পুলিশ বেধড়ক মেরেছে আমাদের কর্মীদেরকে। আমি নিজেও মার খেয়েছি, কাটোয়াতে আমিও একটা এরকম প্রোগ্রামে আমি যোগদান দিয়েছিলাম, সেখানে পুলিশ আমাকেও প্রচণ্ড মার মেরেছিল। এবং সেই সুবাদে আমি এই পার্টির আরও কাছাকাছি আসি এবং দেখি যে এই একমাত্র দল যারা মানুষের হয়ে কথা বলে। এবং আমি যেটুকু আরেকটা কথা আমি বলতে চাই, আমি যেটুকু জানি যে লড়াই ছাড়া কোনোদিন কোনো দাবি আদায় আজ পর্যন্ত হয়নি, মানুষ পায়নি। কেউ এসে আমাকে বলবে না এই দিন আপনার দাবি আমি দিয়ে দিলাম আপনাকে, কোনোদিনও হয়নি, ইতিহাসে কোথাও লেখা নেই। ফলে একমাত্র লড়াই, কোনো দাবি আদায় ব্যতি রেখে পূরণ হয়
এ সম্ভাবনা তো খুবই কম, এটা নিয়ে তো আপনার দ্বিধা থাকা উচিত নয়। না। আমি আপনার কাছে জানতে চাইছি যে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র, আপনি রাজনীতিটা নিয়ে, ভোটটা নিয়ে তো কথা বলতে হবে না, চাইলে অন্যান্য কথা বলতে বলতে কিন্তু বারবার ওটাতেই ঢুকবো, আপনাকে বলে রাখছি। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র, সার্বিকভাবে শিল্পাঞ্চল দুর্গাপুরের যা সমস্যা, আপনার কেন্দ্রেরও সেই সমস্যাই আছে। কোন কোন সমস্যাগুলোকে অ্যাড্রেস করে আপনি জনগণের সামনে যাচ্ছেন, কি বলছেন, জনমানুষের সাড়া কেমন পড়ছে? এখন যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে এসআইআর সমস্যা। আচ্ছা। এবং এই বিগত ৩-৪ দিন ধরে আপনারাও দেখেছেন, আমরাও দেখছি যে দুর্গাপুরেই এই স্টেডিয়ামে যেভাবে মানুষ ট্রাইব্যুনালের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দীর্ঘক্ষণ সকাল থেকে তারা দীর্ঘক্ষণ লাইন দিয়ে, অসুস্থ, বৃদ্ধ, প্যারালাইজড হয়ে গেছে, সেই মানুষটাকেও এনে দাঁড় করিয়েছে, ছোট বাচ্চা নিয়ে মহিলারা এসে দাঁড়িয়ে আছে এবং তারা কেঁদে ফেলছে। মাইকে যখন সাংবাদিক তাদেরকে জিজ্ঞাসা করছে, তারা কেঁদে ফেলছে। এবং তারা এই এত বছর, এবং বহু বৃদ্ধাও আছে যারা মানে 70-80 বছর বয়স, তারা এত কাল তারা ভোট দিয়ে এসেছে, এখন তারা জানতে পারছে যে তারা ভোটার নয়। এবং তার সঙ্গে আরেকটা তাদের মানে ভয় হচ্ছে যে এই ভোটাধিকার চলে যাওয়ার সাথে সাথে নাগরিকত্বও তাদের চলে যাবে কিনা, এটা একটা তাদের মধ্যে বিরাট ভয়ের জায়গা। ফলে চোখের জলে, উৎকণ্ঠা, উদ্গ্রীবের সঙ্গে আজকে এই ভোট আসতে চলেছে। এইবারের ভোট মানে অদ্ভুত এক ভোট হচ্ছে, যেখানে প্রায় 92 লক্ষ মানুষ ভোট দিতে পারবে কিনা কোনো এখন নিশ্চয়তা নেই। এরকম পরিস্থিতিতে আজ মানে আমরা ভোট দিতে চলেছি। ফলে আমরা মানুষের কাছে এই কথাটা যখন বলছি, তখন মানুষ কিন্তু আমাদের, এবং একমাত্র আমরা কিন্তু প্রথম দিন থেকে এসআইআর যখন থেকে মানে চালু হলো, তখন থেকে কিন্তু আমরা এটার বিরোধিতা করেছি। আমরা বলেছিলাম যে এইটার মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে এইটা সম্ভব নয় ঠিকঠাক। আমরা এর সাথে দাবি করছি যে 2025 সালের যে ভোটার লিস্ট, সেই অনুযায়ী জানে এবারের ভোট অনুষ্ঠিত হয়। ম্যাডাম দেখুন, এসআইআর এর বিরোধিতা আপনারা শুরু থেকেই করেছেন বললেন তো। হ্যাঁ। আমি আপনার কাছে জানতে চাইছি, আপনারা কি শুরু থেকেই বুঝতে পেরেছিলেন যে পরিণতি এটা হতে চলেছে? কারণ আন্দোলনের জন্য আন্দোলন এক কথা, এসআইআরটা তো হঠাৎ করে হলো এরকম কোনো প্রক্রিয়া নয়, এসআইআর তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনারা শুরুতেই বিরোধিতা করেছেন বললেন, কেন করেছেন শুরুতেই? তখন কি মনে হয়েছিল যে আজ যে পরিস্থিতিটা হচ্ছে সেটাই সেদিন হবে, নাকি আজ সময়ের সাথে সাথে আপনাদের সাথে ব্যাপারটা, আপনাদের বক্তব্যের সাথে ব্যাপারটা মিলে গেল? নাকি তাহলে আপনারা বিরোধিতা করলেন কেন? এসআইআর তো, কারণ এনআরসি যখন ওরা চালু করতে চেয়েছিল, তখন বিরোধিতার মানে এত বিরোধ এসেছিল, তখন আপাতত তারা স্থগিত রেখেছিল। এসআইআর এর মাধ্যমে তারা কিন্তু ওই প্রক্রিয়াটাই চালু করতে চাইছে, এটা আমরাই প্রথম দেখিয়েছিলাম। ফলে আমরা জানতাম যে এইটাই হবে। আপনারা বিরোধিতা করেছেন, রাজ্যের শাসক দল বিরোধিতা করেছে, বামেরা বিরোধিতা করেছে, এগুলো আমরা জানি। একমাত্র বিরোধী দল আমাদের রাজ্যের, তারা বিরোধিতা করেনি, বরং ব্যাপারটাকে যথাযথই বলেছে। কিছু ইস্যু তো এসেছে, যে ইস্যুটা হয়তো আসা উচিত ছিল না। এবং এসআইআর প্রক্রিয়া শুধু যে আমাদের রাজ্যেই হচ্ছে তা নয়, অন্যান্য রাজ্যেও হচ্ছে, কিন্তু একটা মূলগত ফারাক থেকে গেছে। আপনি যে ইস্যুটা বললেন, তার প্রভাব বলুন বা অন্য যে কোনো কারণেই হোক না কেন, আমাদের রাজ্যে জটিলতাটা একটু বেশি হয়েছে। এবং এক্ষেত্রে হয়তো কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের যে বরাবরের দুষ্টুমিষ্টি একটা সম্পর্ক আছে, মানে সত্যতা আছে, সেই কারণেও হতে পারে। আমি এটাকে আর এর বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। আপনি এসআইআর ইস্যু, আমি আরেকটা কথা বলতে চাইছি যে এখানে মূলত আপনিও জানেন সংখ্যালঘু সম্প্রদায় বেশি এইটাতে মানে হয়েছে আর কি। সংখ্যালঘু সম্প্রদায় হয়েছে, ওরা যেটা হয়েছে অনেক হয়েছে। আমাদের পার্টির মানে এমপি যিনি ডক্টর তরুণ নস্কর, যিনি 5 বছর এমপি ছিলেন, যিনি 21 বছর সরকারি চাকরি করেছেন মানে স্বাস্থ্য বিভাগে, তার নাম ডিলিটেড। দেখুন ম্যাডাম, একটা কথা বলি, যে অমর্ত্য সেনের হয়েছে, অনেক বড় বড় ক্রীড়াবিদ যারা আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করে, তাদের ক্ষেত্রে এটা হয়েছে। সুতরাং আমি বিচ্ছিন্নভাবে এটা বলতে পারি না যে ওনার কেন হলো, কিছু সমস্যা হয়েছে, কিন্তু সেটা
সে সমস্যা হয়েছে, সমস্যাটার সমাধানটা হয়ে যাওয়া উচিত। যদি না হয় তাহলে এই প্রশ্নগুলো পুরোপুরি যথাযথ, আপনি যা বলছেন। তার কারণ ভারতকে রিপ্রেজেন্ট করছে দীর্ঘদিন যাবৎ, সে তো ভারতের অ্যাম্বাসেডর বাইরে, তার আপনি এ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন নাগরিকত্ব নিয়ে। এইবার না প্রশ্নটা কেন আছে ম্যাডাম, সেটা হচ্ছে আপনি জানালেন ওখানে কম্পিউটিং সিস্টেমের মধ্যে তো কিছু কাজ হচ্ছে, ওখানে যা সফটওয়্যার ফিট করে দেওয়া হয়েছে সেইটার নিরিখে কাজ। বন্দ্যোপাধ্যায় যদি ব্যানার্জি হয় সমস্যা হয়ে গেল, মুখোপাধ্যায় যদি মুখার্জি হয় সমস্যা হয়ে গেল, বুঝতে পারছেন তো সবটাই। এবার এইটা নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে সেকেন্ড ধাপে গিয়ে মিটে যাওয়া উচিত ছিল। যদি না মিটে থাকে তাহলে তো নিশ্চয়ই প্রশ্ন তোলার জায়গা আছে। সেই প্রশ্নটাই হয়তো আপনারা তুলছেন বা যারা বিরোধিতা করছে তুলছে, যুক্তি তো আছে, একেবারে তো অযৌক্তিক নয়। যাই হোক, এটা গেল একটা প্রসঙ্গ এসআইআর। এর পাশাপাশি আপনাদের যে লিফলেট, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নারী নির্যাতন ক্রমবর্ধমান, জনবিরোধী শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ নীতি, এর বিরুদ্ধে আপনারা লড়ছেন, যেটা কিনা কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির কথা বলছেন। ম্যাডাম, এই কেন্দ্র রাজ্যের জনবিরোধী নীতির কথা যদি বলেন, বিষয়গুলো তো নিশ্চিতভাবে নাগরিক জীবনকে প্রভাবিত করে, কিন্তু আমি একটু ফোকাস করতে চাইছি বেসিক্যালি আপনার যে কেন্দ্র সেই কেন্দ্রের দিকে। সেই কেন্দ্রে দুর্গাপুর শিল্পাঞ্চলের দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মানুষের সমস্যা আপনি কি কি দেখলেন সেটা একটু বলুন, মূল সমস্যা, এবং সেগুলোর প্রতিকার মানুষের কাছে কিভাবে আনবেন যদি আপনি জয়লাভ করেন। আর জয়লাভ না করলেও তো আপনাকে অ্যাড্রেস করতে হবে পাবলিককে, জনগণকে, যারা ভোট দেবেন, যারা জনতা, যারা জনার্দন, তাদের কাছে কি বলছেন? আমি প্রথমত দুটো তো সমস্যার কথা আগেই হলো, যে কলকারখানা বন্ধ হয়েছে যেভাবে, আর আপনার আরেকটা যেটা মূল সমস্যা হচ্ছে দূষণ। দুর্গাপুরের একটা মানে মূল সমস্যা, এখন বিরাট বড় সমস্যা, সেটা হচ্ছে দূষণ, যা দিল্লিকেও চাপিয়ে গিয়েছে। যে সত্যি তাই, যেভাবে দুর্গাপুর আমরা দেখেছি এক সময় যে মানে কত গাছ গাছালি জঙ্গল ছিল আর কি, তো একটা এখন যেটা হচ্ছে জঙ্গল কেটে বড় বড় ফ্ল্যাট হচ্ছে, নগরায়ন হচ্ছে, এবং ওই যে ওই সব দিকে যে বলে দিই যেভাবে ওইখানে এই যে বড় বড় ফ্ল্যাট হচ্ছে, ওখানে কিন্তু পুরো মাটির তলা থেকে ওই অত বড় বড় ফ্ল্যাটে অত জনসংখ্যা যে মানুষ, তাদের কিন্তু জলের সংস্থান কিন্তু ওই মাটির তলা থেকে তারা জল তুলে নিচ্ছে। এবং ওখানে ওইসব এলাকায় আমি যাই এবং দেখেছি এই ফ্ল্যাটের মানুষগুলো কিন্তু জল পায়, কিন্তু ওখানকার যে অধিবাসী যারা ছিল, যাদের ছোট ছোট ঘর, যারা একটু গরিব, তাদের ঘরে কিন্তু এখন বিরাট জলের সমস্যা, তাদের কুয়ো খুঁড়ছে, তাদের জল নেই। এটা হবেই, তার কারণ হচ্ছে ওই অতগুলো ফ্ল্যাটের জলের ব্যবস্থা করতে গিয়ে নিচে থেকে যে জল তুলে নেওয়া হলো, তার প্রভাব তো পড়বেই ওই আশেপাশের মানুষদের উপর। অথচ তারাই কিন্তু ওখানকার আদি বাসিন্দা, তারাই বর্তমানে এখন জল পাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, এবং পরবাসীর মতো জীবন। হ্যাঁ, এবং তার যে এত গাছগাছালি যে কাটা হয়েছে, তার অল্টারনেটিভ তো গাছগাছালি লাগানো হয় না, পরিবেশের ওপর তার বিরাট এফেক্ট দুর্গাপুরে বিশেষ করে। এর ফলে পলিউশন প্রচুর বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে রাজনৈতিক দল হিসেবে দূষণের কথা বলেই কি, আন্দোলনের কথা বলেই কি আপনাদের কাজটা শেষ হয়ে যায় না? আর কিছু দায়িত্ব আছে, কিছু করেন? আমরা সার্বিক যে আমাদের মানে দাবি, সেইগুলো তো আমাদের মূল দাবি, যেমন কেন্দ্র রাজ্যের যে জনবিরোধী নীতি, মূলত বিজেপি সাম্প্রদায়িক, এবং আমাদের রাজ্যে যে ধর্মীয় মেরুকরণের যে চেষ্টা হচ্ছে সেটা তো সবাই জানে, এবং আমাদের রাজ্যে যে জনবিরোধী নীতি, মূলত যে দুর্নীতি যে চরম জায়গায় এসে গেছে, স্বাস্থ্যে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, এবং নারী নির্যাতন যেভাবে বেড়ে চলেছে, এবং তার সঙ্গে মদের ব্যাপক প্রসার, এইটা নিয়ে আমাদের মানে আমরা ভীষণভাবে এটা নিয়ে আমরা আন্দোলনের পথে আছি সার্বিকভাবে গোটা পশ্চিমবঙ্গে, তার সাথে সাথে আমরা দুর্গাপুরেও। কারণ মদের ব্যাপক মানে লাইসেন্স দেওয়া হচ্ছে, মানে এমন হয়েছে যে ইছাপুর আপনি স্কুলে গেছেন কিনা জানি না, স্কুলের সামনেই মদের দোকান। এবং দুর্গাপুরেও আজকাল আমরা তো ছোট থেকে দেখেছি, মানে একটা মদের দোকানের উপর একটা রেস্ট্রিকশন থাকতো, এখন যেখানে সেখানে মদের দোকান গজিয়ে উঠছে, এবং মদ থেকে প্রচুর পরিমাণে রাজস্ব সরকার আদায় করছে, এবং এই রাজস্ব সরকার আদায় করছে এবং অনুদান বিলিয়ে যাচ্ছে। এই যে এত রকম অনুদান যে সরকার দিতে শুরু করেছে, এত রকম অনুদান বলতে আপনি ভাতার কথা বলছেন নাকি ক্লাবগুলোকে অনুদান? সবটাই, সব ধরনেরই অনুদান। এই অনুদানগুলো দেওয়া উচিত নয়,
একদমই নয়। ভাতা, এবং ভাতা, এই যে বেকার ভাতা যে চালু করলো, কোনো আপনি কর্ম দিন, মানুষ তো পড়াশোনা শিখে, যুবক যুবতীরা তো একদম রেডি কাজের জন্য। আপনার একটা সরকার আপনি পরিচালনা করছেন, আপনি কাজ দিন, সেখানে আপনি ১৫০০ টাকা দিয়ে দিচ্ছেন। আপনি কি মনে করেন যে এই ভাতা দেওয়াটা রাজ্য সরকারের নিজস্ব একটা ব্যর্থতা থাকার চেষ্টা, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা নেই বলেই তো এদেরকে খানিকক্ষণের জন্য চুপ করে থাকা। এবং এই যে মদ খাইয়ে দিচ্ছে, এই যে মদের এত প্রসার, মানুষ যুবকদের কি করছে, যুবকরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, মদেই আসক্ত থাকে। এই যে ছোট ছোট বস্তিগুলোতে তো আমরা যাই, দেখেছি তো, ঘরের মেয়েরা বাইরে বাইরে কাজ করে, আর ছেলেরা কি করে, ওই মেয়ে বা বাইরের মহিলারা যে কাজ করে তাদের পয়সাতেই মদ খায়, দিয়ে ওই মহিলাদেরই পেটায়। এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে এরকম অনেক জায়গা আছে যেখানে সমাজটা পুরোপুরি নারী দ্বারা পরিচালিত, এবং সেখানে অরুণাচল, ভুটান, সিকিম, কিছু কিছু অঞ্চল আছে যেখানে মহিলারা কাজ করে, পরিশ্রম সাধ্য কাজগুলো, পাহাড়ে ওঠা, চা বাগানে কাজ করা, আরো বিবিধ রকম কাজকর্ম আছে। আর পুরুষ ঠিক যে এই কাজগুলোই করে যেটা আপনি বলছেন, এবং এটা খুব দুর্ভাগ্যের। সমতলে থেকেও সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়েও পুরুষের কাজ যদি হয় ঘরে বসে থেকে নারীর উপার্জনে অংশ নিয়ে নেশা করা এবং তার উপরই অত্যাচার করা, তাহলে তার থেকে লজ্জার আর কিছু হতে পারে না। শিল্পাঞ্চল, দুর্গাপুর এই ধরনের ঘটনা ঘটে বলছেন বহু। আমরা তো বিভিন্ন বস্তিতে যাওয়া আসা করি, আমি আর নিজের চোখে দেখা। এবং সেই ঘরের ছেলেরা যখন একটু বড় হয়ে যাচ্ছে, তারাও কিন্তু মদে আসক্ত হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন রকম নেশা, এখন নানা রকম নেশার জিনিসপত্র চলে এসেছে, সেই সব নেশাতে তারা আসক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটাও তো নির্বাচনী ইস্যু হওয়া উচিত ছিল। আপনাদের কি ইস্যুর মধ্যে এটা পড়ে? হ্যাঁ, নিশ্চয়ই পড়ে। মদের বিরোধিতা তো আমরা প্রথম থেকে করে আসছি। মদ, মাদকাসক্তির এই যে দ্রব্যর যেভাবে ব্যাপক প্রসার, এর আমরা বিরোধিতা প্রথম থেকে করছি। আপনি শিল্পাঞ্চল, দুর্গাপুরে বন্ধ কলকারখানা এগুলো খোলা দরকার, যার মাধ্যমে স্থানীয় যুবদের কাজের সুযোগ হয়, কর্মসংস্থানের একটা প্রেক্ষাপট তৈরি হয়, এ কথা আপনি উল্লেখ করলেন। ভয়াবহ দূষণ সমস্যায় জর্জরিত আমাদের প্রিয় শহর দুর্গাপুর, এর যেমন উল্লেখ করলেন, আমি এর পাশাপাশি আপনার কাছে জানতে চাইছি পুনর্বাসন ব্যবস্থা। বেশ কিছু এলাকা আছে যে জায়গাগুলো জবরদখল হয়ে গিয়েছে বা বিবিধ ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছে, তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা, কারণ এটা একটা প্ল্যান্ড সিটি, এটা তো অস্বীকার করতে পারবেন না। ভারতবর্ষে পরিকল্পিত শহর যদি থেকে থাকে সম্ভবত চণ্ডীগড় এবং আমাদের এই দুর্গাপুর, সেই প্ল্যান্ড সিটিতে আনপ্ল্যান্ড ওয়েতে যদি কিছু কাজ হয়ে থাকে, সেটাকে আবার গুছিয়ে করতে গেলে পুনর্বাসন দেওয়াটাও প্রয়োজন। আপনার কি মনে হয় যে হ্যাঁ, পুনর্বাসনে এই সমস্যার সমাধান হবে বা অন্য কিছু ব্যবস্থা করা উচিত? এটা কি আপনাদের নির্বাচনে কোনো রকম ইস্যুর মধ্যে রয়েছে? হ্যাঁ, এটা তো কি রয়েছে একটু বলুন, একটু বলুন। এই যে যেমন স্টিল প্ল্যান্ট সম্প্রসারণের জন্য ওই স্টিল প্ল্যান্টের আশেপাশে এলাকাগুলো উচ্ছেদের একটা প্রকল্প তারা নিয়েছিল, সেখানে কিন্তু আমরা রুখে দাঁড়িয়েছিলাম, এবং আমরা একমাত্র আমরা দাবি করেছিলাম যে এই সব মানুষগুলোকে পুনর্বাসন দিতে হবে, অন্য জায়গায় তাদের ঘরবাড়ি বানানোর জন্য জমি দিতে হবে, তবেই তাদেরকে ওখান থেকে উচ্ছেদ তোমরা করতে পারো। আপাতত সেই এখন ধামাচাপা দিয়ে, এখন ভোটের জন্যও হতে পারে এটা ধামাচাপা দিয়ে, ওরাই এখনো ওখানেই আছে, কিন্তু হয়তো ভোট পেরোলে আবার তারা মাথাচাড়া দিয়ে উঠবে। এবং আমরা কিন্তু সর্বক্ষণের এই দাবি করে আসছি যে তাদের কিন্তু ওখান থেকে পুনর্বাসন দিয়েই তবে তাদেরকে ওখান থেকে, কারণ প্ল্যান্ট সম্প্রসারণও দরকার, এটা কিন্তু আমরা বিরোধিতা নই যে প্ল্যান্ট সম্প্রসারণ না করার, এটাও আমরা চাই, সম্প্রসারণ হোক কিন্তু পুনর্বাসন দিয়ে, এই কথা বলতে চাইছেন তো? ওখানে বহু মানুষ, ওখানে অনেক রকম সমস্যা দেখেছি আমি। এই শিল্পাঞ্চল দুর্গাপুর ছেড়ে একটু যদি ওই ওপাশটায় চলে যায়, রানীগঞ্জ, আসানসোল, কুলটি বা এই সমস্ত জায়গায় পুনর্বাসনেও সমস্যার সমাধান হচ্ছে না, এটাও সামনে আসছে। ধরুন এয়ারপোর্ট সংলগ্ন এলাকা যাদের জমি গিয়েছে, তাদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা হয়েছে, তারা যাননি। একটা ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, সেখানে দুটো ফ্ল্যাট দেওয়ার কথা হলো, তাও তারা যাননি। এখন এ নিয়ে কিছু আরো পরিকল্পনা, আরো কথাবার্তা চলছে, কিন্তু এ তো আপনি এখানকার আপনার এলাকার বিধানসভা কেন্দ্রের সমস্যার কথা বলছেন, শিল্পনগরী দুর্গাপুরের কথা বলছেন। দেখুন, মানুষের ন্যূনতম চাহিদার মধ্যে স্বাস্থ্য পরিষেবাটা পড়ে, শিক্ষা তো পড়েই,
প্রাথমিকভাবে যদি আপনার কাছে জানতে চাই, শিল্পনগরী দুর্গাপুরের শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামোর এই গত 10-15 বছর, কিংবা চাইলে 10-15 বছর বললে আবার অনেকে বলবেন শুধু তৃণমূল বলছে, তা আমি 10-15 বছরের পরিধিটা একটু বাড়িয়ে দিয়ে 20-25 বছর বলি, তাহলে হয়তো অনেকের আপত্তি থাকবে না। আপনি উন্নতি দেখছেন না অবনতি? প্রথমে শিক্ষার কথা বলি। আমাদের দুর্গাপুরে এই যে যত কারখানাগুলো ছিল তাদের নিজস্ব স্কুল ছিল। আমি নিজে এমএমসি স্কুলে পড়েছি। আমিও সেই স্কুলে, আমি ওই স্কুলে পড়িনি, কিন্তু আমিও এইরকম স্কুলেই পড়েছি। সেই স্কুল এখন মানে দেখলে মানে কান্না কষ্ট পাবে হয়। এরকম অবস্থা। এবং তার সঙ্গে ডিএসপির নিজস্ব মানে কত ছেলেদের স্কুল, বয়েজ স্কুল, গার্লস স্কুল, মানে 5টা 10টা হয়তো স্কুল ছিল। তার সঙ্গে প্রাইমারি সেশন। সেই সমস্ত স্কুল থেকে আমি আপনাকে বলি, সেই সমস্ত স্কুল থেকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে পরবর্তীতে ইংলিশ মিডিয়ামে গিয়েছেন কেউ, কেউ যাননি, কিন্তু পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে সাকসেসফুল দুর্গাপুরিয়ান। আমি খুব গর্ব করে এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে আমার কিন্তু এই শিল্পাঞ্চল দুর্গাপুর থেকে বেরিয়ে গিয়ে বাইরে কাজ করা অন্তত জনাব 50 মানুষ তো হবেই, যাদের সঙ্গে আমার আজও যোগাযোগ আছে। তাদের এই শিল্পনগর নিয়ে, এই ভোটের সময় শিল্পনগরীকে নিয়ে যে আলাপ আলোচনা চলছে, তারা কিন্তু কিছুটা আমার সঙ্গে কথা বলেই জানতে পারেন, এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে তারা কথা বলে জানেন, কিন্তু যে কোনো কারণেই হোক এই সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার কারণে তারা মনে করেন আমার কাছে খবরটা একটু বেশি থাকবে বোধহয়। সে কারণে কথা হয়, তাদের আক্ষেপ, তাদের ভালোবাসা এই শহরটাকে নিয়ে যখন আমরা বলি, তাদের মুখভঙ্গি, তাদের ভালো লাগা ও দেখেই বুঝতে পারি। আর এখন এই ইন্টারনেটের মাধ্যমে তো মুহূর্তের মধ্যে যোগাযোগটা করে নেওয়া যায়, আমরা চাক্ষুষ করে। আপনি এই যে স্কুলগুলোর কথা বললেন, এমন অনেক অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে যেখানে কিন্তু হয়তো স্কুলটা ভাঙনে বিপর্যস্ত হয়ে গেছে, বড় স্কুল, সেখানেও কিন্তু এখন দেশ বিদেশ থেকে অনেক সময় সেই ছেলেমেয়েরা আসেন, অনেকে জানতেই পারেন না, সেখানে মিটিং হয়, গল্পগুজব হয়, পরিবারের সাথে আলাপ, এই সমস্তগুলো হয়। তাদের খারাপ লাগাটা আমরা উপলব্ধি করি, আমাদের তো খারাপ লাগা আছেই। আমি আপনার কাছে জানতে চাইছি, এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা যেটা বলা দরকার, দুর্গাপুরে যে স্কুল একদম সব উঠে গেছে তা তো নয়, তার পাশাপাশি যে এত চাকচিক্যজনক সব ইংলিশ মিডিয়াম ব্যয়বহুল কথাটা উল্লেখ করবেন, স্কুলগুলো যেভাবে মাথা গজিয়ে উঠেছে, যেভাবে রমরমা চলছে, রমরমা মানে বাইরের জেলাগুলো থেকে সবাই চলে আসছে দুর্গাপুরে পড়াশোনা ছেলে মেয়েদের করাবার জন্য। না দেখুন, দুর্গাপুরের আশেপাশে, শুধু দুর্গাপুর নয়, পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ শহর আছে তার মধ্যে প্রথম 3টের মধ্যেই কিন্তু দুর্গাপুর পড়ে। কলকাতার পরে যদি ডেস্টিনেশন পশ্চিমবঙ্গের কোনো শহর হয় তাহলে সেটা কিন্তু দুর্গাপুর। এবং এই শিল্পনগরীটা যদি আরেকটু সাজানো গোছানো হতো, যখন কলকাতা বাড়ছে না, বর্ধিষ্ণু কলকাতা হচ্ছে, বর্ধিষ্ণু কলকাতাবাসীর কিন্তু পরের ডেস্টিনেশনটা শিল্পনগর দুর্গাপুর। যেখানে কলকাতা রাজধানী শহর থেকে দুর্গাপুরের প্রতি আকর্ষণ, সেখানে রাজ্যের অন্য জেলাগুলো থেকে খুব স্বাভাবিকভাবেই আকর্ষণ হবে। আর এইখানে কিন্তু এই কারণেই শিক্ষার কথা বলুন, জীবনযাত্রার মানের কথা বলুন, মনে করেন সবাই জায়গাটা খুব ভালো জায়গা। সেইখানে আমাদের আক্ষেপ যে সরকারি স্কুল, সরকারি স্বাস্থ্য পরিষেবা, এই যে আমাদের বিধাননগর এটা একটু বলুন, স্বাস্থ্য পরিষেবার জায়গা, এসডি হসপিটাল আমাদের যেটা বিধাননগর সাব ডিভিশনাল হসপিটাল, এটাকে নির্ভর করে মানে দুর্গাপুর তো আছেই, তার সঙ্গে লাগোয়া আশেপাশে যত অঞ্চল, গ্রাম, এই যে ইছাপুর, সরপি, এইসব জায়গায় তো আমাদের যাতায়াত আছে। ওইদিকে আড়া, ওইদিকে বামুনাড়া, ওদিকে মলানদিঘি, এই ব্যাপক যে মানে মানুষজন সবাই কিন্তু ওই একটা হসপিটালের উপরই নির্ভরশীল। যারা বেসরকারি হসপিটালে যাওয়ার মতো যাদের অবস্থান নেই, তারা কিন্তু এই সংখ্যাটাই তো বেশি। বেসরকারি হসপিটালে কতজন মানুষ আর যেতে পারে? রাজ্য সরকার যে তাদের জন্য স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করে দিয়েছে, সেটা করেছে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু হসপিটাল আছে তাদের প্রথম ভর্তি করার সময় কিন্তু পয়সা দিয়ে ভর্তি হতে হয়, তারপরে সেটা স্বাস্থ্যসাথী থেকে কাটে। হ্যাঁ, একমাত্র সনকা হসপিটালই আছে যেটা আপনার পয়সা দিতে লাগে না। কিন্তু প্রথম যখন আপনি এই যে হেলথ ওয়ার্ল্ড, এই যে আপনার মিশন হসপিটাল, প্রথম কিন্তু আপনাকে যখন ভর্তি হতে হবে একটা ভালো অ্যামাউন্ট পয়সা আপনাকে দিয়ে ভর্তি হতে হবে। তারপরে হয়তো স্বাস্থ্যসাথী থেকে যদি হয় তাহলে সেটা আপনার এমনটা তো হওয়ার কথা নয়। হ্যাঁ, এমনটাই হয়, কারণ আমরা তো নিয়ে যাই মানে পেশেন্ট, আমরা দেখেছি। ফলে আমরা দাবি করছি, দেখুন ম্যাডাম, স্বাস্থ্য পরিষেবার কথা আপনি যখন বলছেন যে এই এসডি হসপিটাল যেটা বলছেন,
সেখানে এবং এখানে স্বাস্থ্য কোনো পরিষেবাটা উন্নত অপ্রতুল পরিষেবা এবং নেই, উন্নত পরিষেবা কোনো নেই। পরিষেবা নেই। একটু আচ্ছা। ক্রিটিক্যাল কিছু হলেই আপনাকে নিয়ে পেশেন্ট Refer নিয়ে করে কোথায় দেবে অন্য জায়গায়। বর্ধমান নয় কলকাতা আপনাকে ছুটতে হবে। যাই হোক, রাজ্য সরকারের তরফে তো একটা ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য সাথী কার্ডের কথা যদি বলি, অনেকে এটার বিরোধিতা করছেন, সমালোচনা করছেন। দেখুন, কাজ হলে তার সমালোচনা হবে, কিন্তু এটাও মানতে হবে যে কিছু তো কাজ হয়েছে। এটা অস্বীকার করতে পারবেন না বোধহয়, পারবেন কি? না, সেটা পুরোটা অস্বীকার করার বিষয় নয়, হ্যাঁ। কিন্তু মানুষ খুব যে মানে প্রয়োজনের এটাতে তুলনায় তা কম, যথেষ্ট অনেক নয়, এটাই বলতে চাইছি। এটাই। আরো ওখানে নজর দেওয়া উচিত, উচিত, মানুষের আরো হ্যাঁ। পরিষেবাটা উন্নত উন্নত করা করা উচিত উচিত ছিল। এবং একই সঙ্গে সাব ডিভিশন হসপিটালেরও কার্যগত পরিকাঠামোগত উন্নয়নটা প্রয়োজন, এটাই তো বক্তব্য। বিভিন্ন বিভাগ নেই ওখানে, সব রকম বিভাগ নেই, সব রকম অপারেশন ওখানে হয় না, নানা রকম সমস্যা আছে। আচ্ছা, শিল্পাঞ্চল দুর্গাপুর, আপনার কেন্দ্র দুর্গাপুর পূর্ব বিধানসভা, জলজনিত যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা মূলত কেন, কখন হয়, আর কিভাবে এই জল সমস্যার সমাধান হতে পারে? মানুষ জলে যন্ত্রণা থেকে আমার মুক্তি কেন্দ্র পেতে পারে। যেহেতু টাউনশিপটা আছে, আমি টাউনশিপটা ভালো বলতে পারি। টাউনশিপে এজন বিজন যে কোয়ার্টার, তাতে কিন্তু তাদের কিন্তু এখন বিরাট একটা জলের সমস্যা। তাদের একদিন জল আসে, একদিন আসে না, একদিন অল্টারনেটিভ করে করে আসে। তাদের একটা বিরাট জলের সমস্যা আছে। এবং তার সঙ্গে এই যে লাগোয়া যে জায়গাগুলোর কথা আমি বললাম আমার অঞ্চলে, যে মলানদিঘি, গোপালপুর, আমলাজোল, এই জায়গাগুলোতেও যেহেতু ওই সব জায়গায় এখন প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে, সেহেতু তারা মাটির তলা থেকে জল তুলে নিচ্ছে, ফলে লোকাল লোকেদের জলের প্রচুর সমস্যা ওখানে, আমার নিজের চোখে দেখা। সমস্যার সমাধান কি হতে পারে? সমস্যার সমাধান সরকারিভাবে ব্যবস্থা করতে হবে জলের। এই যে আমাদের পাশ দিয়ে দামোদর বয়ে গেছে, তাহলে সেখান থেকে জল নিয়ে এসে তাকে পরিশুদ্ধ করে জলের পাইপ বসিয়ে বাড়ি বাড়ি আপনি জল সাপ্লাই করুন, এটাই সমাধান। সেটার তো ব্যবস্থা হচ্ছে না। আচ্ছা, এই যে দুর্গাপুর পুরসভা পুরো পরিষেবা নিয়ে আপনার কিছু বক্তব্য আছে? দুর্গাপুর আরেকটা পরিষেবার যেটা মূল আমার এখানে অসুবিধা, মানে পরিবহন। আপনি জানেন যে দুর্গাপুরে পরিবহন ব্যবস্থা এখন খুবই খারাপ অবস্থা। সরকারি পরিবহন ব্যবস্থা তো প্রায় উঠেই গেছে। এবং আরেকটা যেটা মানে বাস যেগুলো চলতো আমাদের টাউনশিপে বিভিন্ন এলাকায়, সেই বাসের সংখ্যা প্রচুর কম। এবং তার সঙ্গে কম বলছেন, চলেই না তো। ওই চলে না বলবে যে মানে আধা ঘন্টা 40 মিনিট পর পর হয়তো চলছে। আমি জানি না যে আমি পুরোপুরি সঠিক বলছি কিনা, যতদূর শুনেছিলাম দুটো এসবিএসটিসি বাস বোধহয় চালু হয়েছিল, কিন্তু এখন তাকে আবার দেখা যাচ্ছে সেটা না। এখন চলে কি চলে না হ্যাঁ, আমি জানি এখন না, সেটা যদি আবার বা চলে দেখছে তার না। কোনো নির্দিষ্ট, এবং আরেকটা এটা বিরাট জানি না বলে সমস্যা এটা নিয়ে কথা বলতে চাইছি না, স্টেশন কিন্তু থেকে প্রয়োজনের তুলনায় খুবই কম খুবই এবং কম। অপ্রতুল এবং নেই আরেকটা বললেই কথা আমি চলে। বলতে চাইছি, আপনি যদি রাত্রেবেলা 9টার পরে স্টেশনে নামেন, আপনার এজন বিজনের কোনো বাস নেই। আপনাকে সেক্ষেত্রে অটো ভাড়া, নাহলে অন্য কোনো গাড়ি ভাড়া করে 300 টাকা 400 টাকা ভাড়া দিয়ে আপনাকে ঘরে ফিরতে হবে। আপনি বলতে চাইছেন এখানে সরকারি পরিষেবাটা থাকা উচিত? ভীষণভাবেই থাকা উচিত। Still এত township- মানুষ হ্যাঁ, এত still এত মানুষ township ট্রেন থেকে দুর্গাপুর, নামছে, হ্যাঁ। নেমে আমরা দেখছি বাস নেই, তাহলে কি করে আমরা ঘর ফিরব? না, আমি আপনাকে বলি কথার কথা, অনেকে ঠাট্টা করে এটা বলে, শুনুন। সেটা হচ্ছে শহর কলকাতায় অনেকে দুর্গাপুরকে পিছিয়ে থাকা একটা জায়গা বলে, এমনকি ঠাট্টা করে বলে ও তো মফস্বল এলাকা, মানে দুর্গাপুরের অনেক, মানে শহর কলকাতার অনেকে বলে। এবার আমি যদি তাকে পাল্টা প্রশ্ন করি কথা বললে কেন, তখন তাদের উত্তরটা এরকম হয়, রাত্রি 10টার পর দুর্গাপুর স্টেশনে নেমে আমি নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছবো কি করে আমাকে জানাও। উত্তর দিতে পারছি না। এয়ারপোর্টে নেমে, অন্ডাল এয়ারপোর্টে নেমে ওখান থেকে রাত্রিবেলায় আমি আমার বাড়ি পৌঁছবো কি করে জানাও। দেখো, যে যুক্তিতে ওরা বলে আমাকে ওখানে থমকে যেতে হয়, উত্তর দিতে পারি না। উত্তর তো আমাকে এভাবেই দিতে হবে, হয় নিজস্ব বাহন আছে, অথবা আপনি বেসরকারি ক্যাবের কথা বলি বা এই সমস্ত মাধ্যমে নিতে হবে। তাও কিন্তু অ্যাপ ক্যাব পরিষেবাও ইন কম্পারিজন টু কলকাতা এটা কোনো তুলনার মধ্যে আসবে না দুইয়ের মধ্যে। তো স্মার্ট সিটি হওয়ার কথা যে শহরে, সেই শহরে এই সমস্যাগুলো রয়েছে। এখন এতগুলো পিছিয়ে থাকা অবস্থা থেকে মানুষ কি করে মুক্তি পাবে, এই নির্বাচনে তার দিশা দেখাতে হবে। আচ্ছা, এসইউসিআই কিভাবে এগুলো দূর করে মানুষের সামনে নিজেকে প্রজেক্ট করবে? এসইউসিআই একমাত্র দল হ্যাঁ
যারা ভোটে এসে নেমে হ্যাঁ বলে না যে আমি তোমাকে এইটা বানিয়ে করে দেবো, এইটা, যেগুলো অন্যান্য দলগুলো মূলত তারা এই প্রতিশ্রুতি দেয়, আমি জিতলে আপনাকে আমি এই দেবো, ওই দেবো, সেই দেবো। কিন্তু আমরা একমাত্র দল যেখানে আমরা বলি যে আমরা কিন্তু আমাদের ভোট দিলে আমরা বিপরীতে কিন্তু আপনাকে আমি কিছু দিতে পারবো না। আচ্ছা সেখানে আপনি আপনি কেন আমাকে ভোট দেবেন, সেটা একটা প্রশ্ন। যে ভোট এই কারণেই আমরা চাই যে আপনার ভোট নিয়ে আমি যদি জয়যুক্ত হই, আমি যদি বিধানসভাতে যেতে পারি, সেখানে আমরা যেহেতু লড়াই, আন্দোলনের দাবি, মানুষের দাবির কথা সবসময় তুলে ধরি, আমি সেইখানেও সেই বিধানসভাতেও আমি এই জনসাধারণের দাবি ওখানে তুলে ধরতে পারবো। এবং এই যে আপনারা আমাকে ভোট দিলেন, তাহলে আপনাদেরকে নিয়ে আমি আন্দোলন আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারবো। এবং আন্দোলন ছাড়া আমরা মনে করি মানুষের মুক্তি বা মানুষের দাবি আদায় সম্ভব নয়। আমার আপনার কাছে আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই প্রশ্ন, আপনি আমাকে ভোট দিন, আমি আপনাকে কিছু দিতে পারবো না, কিন্তু আন্দোলনকে আরো জোরদার করব, শক্তিশালী করব, এই তো ব্যাপারটা কি মানুষ নিচ্ছে? নিচ্ছে, কারণ আমাদের এত দিন ধরে আমরা এই যে প্রচারে বেরোচ্ছি, তো কিসের ভিত্তিতে নিচ্ছে বলছেন? পরিসংখ্যান কিন্তু একেবারেই সে কথা, কারণ মানুষ তো হতাশ, এত ভোট দিয়ে দেখেছে এই পার্টি ওই পার্টি, এবং আপনাদের প্রতি আস্থা দেখিয়ে থাকে, তাহলে তো তা ভোটের মাধ্যমে সামনে আসবে। আসছে কি? 1948 সাল একেবারে স্বাধীনতার জন্মলগ্ন অতিক্রান্ত করে জন্ম হলো আপনার দলের। সেখান থেকে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে প্রায় 8টা দশক অতিক্রান্ত। এই 8 দশক অতিক্রান্ত করে একটা রাজনৈতিক দলের যে জায়গায় থাকা উচিত, আপনারা কি সেই দলে সেই জায়গায় আছেন? আপনারা নীতি আদর্শের কথা বলে রাজনীতি করেন। কোন ব্যক্তি নীতি আদর্শ বিবর্জিত হয়ে জীবন ধারণ করতে চায় না। আপনারা নীতি আদর্শের কথা যখন বলছেন, হয় মানুষ নীতি আদর্শকে বিবর্জিত করে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন জীবন থেকে, নয় আপনাদের প্রতি আস্থা নেই। কোনো একটা তো কিছু হয়েছে, সামথিং রং ইজ দেয়ার। আস্থা আছে আমাদের উপরে, কারণ আমরা যে আস্থাটা ভোটে পরিবর্তিত হচ্ছে না কেন? মানুষ ভাবে যে ভালো, আপনাকে দেখতে খুব ভালো লাগছে, এই কথা বলে তো কাজ হবে না। কাজটা ইভিএম এ বোতামটা টিপে হবে, যেটা আপনাদের প্রতীক সম্ভবত টর্চ, তাই তো? হ্যাঁ, তো ওই টর্চের বোতামটা টিপবে কেন মানুষ? আমি তো এই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাইছি। আশু সমস্যার কথা আপনি বললেন, আপনার দল নিয়েও আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন আছে, কিন্তু এটা বলুন, মানুষ আস্থা করছেন বলছেন কিসের ভিত্তিতে? দেখুন, এই যে দলগুলো, যে কেন্দ্রের দল, রাজ্যের দল, আরো যে যে দল, এরা মূলত আমরা যেটা মানুষের কাছে তুলে ধরি, মানে ধরার চেষ্টা, মানুষকে বোঝানোর চেষ্টা করি, এই দলগুলো কিন্তু সবাই মালিক শ্রেণীর দল, এবং মালিক যেটা বলে, পুঁজিপতি শ্রেণী যেটা বলে, আমার কাছে পরিষ্কার বিষয়টা। ম্যাডাম শুনুন, ওটা দর্শকও বুঝতে পারছেন। মালিক শ্রেণীর দল, পুঁজিপতিদের দল, বিত্তবান দল, শক্তিশালী দল। এই নির্বাচনে লড়তে গেলে অর্থ লাগে, নির্বাচনে লড়তে গেলে লোকবল লাগে, শক্তি লাগে। সংগঠনগতভাবে, আর্থিকভাবে আপনারা কোথায় দাঁড়িয়ে? যদি না সক্ষম হয়ে থাকেন, তাহলে লড়াইয়ে কেন? কথাটা আমার মানে আচ্ছা, আমি ধৈর্য ধরে শুধু এই যে বড় বড় দল, এরা তো কিভাবে নির্বাচন লড়ে সেটা সবার কাছে পরিষ্কার। গত বছর ইলেকশনে ইলেকট্রাল বন্ড, যেটা লোকে ওটাকে সমর্থন করছে, যেভাবে সামনে এসে গেছিল ইলেকট্রাল বন্ড, সেটাতে মানুষ সবাই বুঝে গেছে কিভাবে এই দলগুলো কিভাবে নির্বাচন করে। সেইখানে আমরা কিভাবে নির্বাচন করি, আমরা কুপন কেটে মানুষের কাছে যাই, মানুষ যেভাবে যতটুকু আমাদের সাহায্য করে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যেভাবে সাহায্য করে, আমরা কিন্তু সেভাবেই তাদের কাছ থেকে নিয়ে আমরা কিন্তু নির্বাচনে লড়াই করি। কোনো দ্বিমত নেই এটা নিয়ে। আরেকটা কথা শুনুন, আপনারা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন, সৎভাবে, ন্যায়নিষ্ঠভাবে দল পরিচালনা করেন, মানুষের কাছে, এগুলো নিয়ে তো কোনো প্রশ্ন করছি না। আমার প্রশ্নটা হচ্ছে, সব ভালো, এত ভালো, তবু মানুষের আস্থা পাচ্ছে না কেন? মানুষ কেন তবু ওই অক্ষর শক্তিকেই জয়ী করছে যারা অর্থবান, বিত্তবান, ক্ষমতাবান, যারা কিছু দেবে বলছে? একটা কম্পিটিশন দেখুন, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। রাজ্যের শাসক দল বলল, চলো
তোমাকে এই ভাতা দেবো 1,500 টাকা, যুব তোমার জন্য এটা বরাদ্দ। প্রথম প্রথম কেউ কেউ বিরোধিতা করলো। এইভাবে আনপ্রোডাক্টিভ ওয়েতে অর্থ বিলিয়ে দেওয়াটা কিন্তু সরকারের কাজ নয়। প্রোডাক্টিভ ওয়েতে অর্থটা ব্যবহার করলে সেই মানুষটার উপকার হতো, ভবিষ্যতের একটা জায়গা হতো, সাথে সাথে রাজ্যের পুনর্গঠনেও তার একটা ভূমিকা থাকতো। কোনো কিছু না করেই আমার কাছে কিছু অর্থ আসছে, সেটার বিরোধিতা করলো, পরেই বুঝলো ওটার বিরোধিতা করে লাভ নেই। ও যদি 500 দিয়েছে আমি 1000 দেবো, কেউ যদি 1000 দিয়েছে আমি 2000 দেবো। সেইখানে দাঁড়িয়ে ম্যাডাম আপনি বলছেন আমি কিছু দেব না, তাহলে আপনাকেও আমি ভোটটা দেব না? বলুন কি বলবেন? এখানেই তো মানুষের কাছে আমাদের আস্থা রাখতে হবে। এবং এর সঙ্গে আরেকটা আমি কথা এখানে বলতে চাই, যে আমরা যে এত লড়াই আন্দোলন, এবং আপনি সাংবাদিক হিসেবেও জানবেন, আমাদের কিন্তু কোনো সংবাদে, কোনো নিউজ চ্যানেলে কোনো রকম ভাবে আমাদের কোনো প্রচার আসে না। মানুষ কিন্তু এক মিনিট ম্যাডাম, কোনো প্রচার আসে না, এসইসিআই কে নিয়ে কথা হয় না। আপনি কিন্তু এখন একটা প্রচার মাধ্যমেই বসে আছেন নিশ্চয়ই, এবং আপনি কথা বলছেন, আমরা কথা শুনছি, আপনার কথা দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি। কিন্তু আমরা যেভাবে মাঠে ময়দানে নেমে, যেভাবে আমরা রাজপথে, কলকাতার রাজপথে আমরা যেভাবে আন্দোলন করি, তার প্রচার কিন্তু আমরা সেভাবে পাই না। সেই প্রতিফলনটা আপনারা পান না? একদমই পাই না। কেন পান না বলুন তো? আমাদের প্রচার দেয় না মালিক শ্রেণী, কারণ এই মিডিয়াগুলো মালিক শ্রেণী যা বলে সেইভাবেই তারা প্রচার করে। এবং এই যে দলগুলোরও মানে প্রচার, মানে এই মানে চ্যানেলগুলোর ওপর তাদের কন্ট্রোল আছে, তারা যেভাবে বলে সেইভাবেই চ্যানেলগুলো কিন্তু প্রচার করে। এবং বলাতে পারছেন না কেন? আমরা যেহেতু বলাতে পারি না, মানে আমাদের তো মালিক শ্রেণীর বিরুদ্ধেই আমাদের কাজ। প্রতিটা রাজনৈতিক দলই কি হয়, গদিতে এসে মালিক শ্রেণীর হয়েই কাজ করে। মালিক শ্রেণী যা চায় সেটাই করে, কিন্তু আমরা মালিক শ্রেণীর হবেন না। না, একদমই নয়। আমরা তো দিচ্ছেই না, সেই জন্য আমাদের তো এমএলএ ছিল, আমরা তো আপনারা কবে ঘিরে ভাত খেয়েছি সেটা বলে কিন্তু লাভ নেই। এবার তার মাঝে কিন্তু কয়েকটা প্রজন্ম পেরিয়ে গিয়েছে। আপনি 67-র কথা বলবেন, তারপরের কথা বলবেন, কিন্তু ওই 7-এর দশকের কথা যদি আজ 2026-এ বলেন, আজকের প্রজন্ম কি বিষয়টার সঙ্গে রিলেট করতে পারবে বলুন তো? আপনি নিজে ভেবে বলুন, এটা কি হতে পারে? আজকের প্রজন্ম তাদের আজকের সমস্যা, সেটাকেই আপনাকে অ্যাড্রেস করতে হবে। যদি সেটা অ্যাড্রেস করতে না পারেন, আমি ভালো ভাই, আমি তোমার কাছে কথা বলছি, তুমি আমাকে ভোট দাও, তার কারণ তোমার বিষয়টাকে আমি আন্দোলনের আকারে রাজপথে নিয়ে আসবো। এই তো শুধু আন্দোলন, দাবি, এর মধ্যে দিয়ে তো মানুষের তাহলে কিভাবে সমস্যার সমাধান আমি করব আপনার কাছে, আপনি তো করবেন না ম্যাডাম। সেটাই তো আমাদের মানে পার্টির যিনি প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষ, তিনি দেখিয়ে গেছেন যে একটা শোষণমুক্ত সমাজ। আমাদের উদ্দেশ্য কিন্তু সমাজ পরিবর্তন, আলটিমেট আমাদের উদ্দেশ্য কিন্তু সমাজ পরিবর্তনের লক্ষ্যেই কিন্তু আমরা লড়াই আন্দোলন করি। এবং আমরা মনে করি যদি এই সমাজ পরিবর্তিত না হয়, তাহলে কিন্তু এই অসমতা থাকবেই, মালিক শ্রমিক থাকবে। আমি আপনাকে একটা প্রশ্ন করছি ম্যাডাম, অন্য কোনো ভাবে নেবেন না প্লিজ। প্রশ্নটা আমি আপনাদের প্রচার লিফলেটটা দেখেই আমি করছি, যেখানে লেখা রয়েছে বিপুল ভোটে জয়ী করুন। ম্যাডাম, এই বিপুল ভোটে কথাটা কি কোথাও একটু হাসির উদ্রেক করে না? আপনি মনে করেন বিপুল ভোট আসবে? আমরা চাই বিপুল ভোট, আমরা মানুষের কাছে আমরা আবেদন করি যে আমাদের যারা ক্যান্ডিডেট তাদের আপনারা বিপুল ভোটে জয়ী করুন, এবং বিপুল ভোটে জয়ী করতে পারলেই আমরা অ্যাসেম্বলিতে গিয়ে সেই আপনার সমস্যার কথা আমি ওখানে তুলে ধরতে পারবো। হ্যাঁ ম্যাডাম, রাজনীতিতে আসা, ভোটে লড়া, জনতার মত পাওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, এটা তো অস্বীকার করেন না। এইখানে লড়াই হবে। আপনি দুর্গাপুর পূর্ব কেন্দ্রে কার সঙ্গে লড়াইয়ে আছেন? তৃণমূল কংগ্রেস, বিজেপি? আমি মালিক শ্রেণীর বিরুদ্ধে লড়াইয়ে আছি। আমি কোনো মানে মালিক শ্রেণীর বিরুদ্ধে আমাদের লড়াই, যে শ্রেণী বিভক্ত যে সমাজ, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা শ্রেণীহীন সমাজ চাই, আমরা সমাজতন্ত্রের বিশ্বাসী। আচ্ছা, কোথাও কি মনে হচ্ছে না আপনি এই লড়াইটাকে তৃণমূল সুপ্রিমো বলবেন, কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী কৌরব পাণ্ডব পক্ষের লড়াইয়ের কথা বলছেন? তা আমি একটু মহাভারতের প্রেক্ষাপট থেকে বলি। যে রাতে
পরের দিন সকালে কর্ণ সেনাপতি হিসেবে কৌরবদের হয়ে লড়াই করবেন, তার আগের রাতে মাতা কুন্তী কর্ণের কাছে গিয়েছেন এবং তাকে অনুরোধ করছেন যে তুমি স্বজনের কাছে ফিরে এসো, তুমি পাণ্ডব পক্ষের হয়ে লড়াই করো। কর্ণ তখন তাকে জানাচ্ছেন মাতা কুন্তীকে যে মা, আমি নক্ষত্র লোকে পরিলক্ষিত করেছি এই যুদ্ধের ঘোর ফল, যে পক্ষ পরাজিত হবে সেই পক্ষ ত্যাগ করতে আমাকে অনুরোধ করো না। জন্মরাত্রেই তুমি আমাকে ফেলে গেছিলে ধরাতলে অপরিচিত একটা পরিচিতি দিয়ে, সেই পরিচিতি নিয়েই আমি বেঁচে থাকতে চাই। আপনাদের এই নির্বাচনের লড়া খানিকটা ওই নিশ্চিত পরাজয় জেনেও কর্ণের মতন কি? আমরা মানে শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, মেহনতি শ্রেণী, এদের প্রতিনিধিত্ব হিসেবেই কিন্তু আমরা লড়াইটা মাঠে নেমেছি বেশ। এবং এইভাবেই আমরা মনে করি যে এইভাবেই আমাদের লড়াইটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ এই গোষ্ঠীটাই হচ্ছে বেশি, মালিক শ্রেণী তো অল্প, মেহনতি শ্রেণী তো বেশি। খুব স্বাভাবিক। ম্যাডাম, আমাদের এই অনুষ্ঠানের সময় একটু করে এগোতে এগোতে একেবারেই শেষ। আমি আপনাকে শেষ 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনি যদি আপনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান সংক্ষেপে বলে নিন। 30 সেকেন্ড ম্যাডাম। আমি আমার এলাকার ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই এটাই যে আমি যে দুর্গাপুরে যে সমস্যাগুলোকে তুলে ধরেছি, মূলত সেই সমস্যাগুলো হচ্ছে বন্ধ কলকারখানা খোলার দাবি, ভয়াবহ যে দূষণ দুর্গাপুরের বুকে বেড়ে চলেছে দিনকে দিন তার বিরুদ্ধে, এবং যে এসডি হসপিটাল দুর্গাপুরে যে সাব ডিভিশন হসপিটাল, সেই হসপিটালকে অবিলম্বে সুপার স্পেশালিটি হসপিটালে পরিণত করতে হবে। এর সঙ্গে দুর্গাপুর মানে স্টেশন থেকে যোগাযোগ ব্যবস্থা ভীষণ খারাপ অবস্থা, তার উন্নতি, পরিবহন পরিষেবা, বিশেষ করে সরকারি পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে হবে। এর সঙ্গে নারীর নিরাপত্তা, যেটার এখন দুর্গাপুরে অভাব দেখা যাচ্ছে। কিছুদিন আগেই আপনারা জানেন যে আইকিউসিডিতে একটি ঘটনা ঘটে গেছে, এবং দুর্গাপুরে কিন্তু আগে যে জিনিসটা ছিল না, এখন কিন্তু সেই অভাব আমরা অনুভব করি। আমরা কিন্তু ভয় পাই, আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে রাত হয়ে গেলে ভয় পাই আমরা। ফলে এই নারীর নিরাপত্তা, মূলত এই দাবিগুলোই আমরা জনসাধারণের কাছে তুলে ধরছি, এবং আমরা চাই যে এই সমস্যার আমরা নিয়ে আমরা মানে আন্দোলন গড়ে তুলে আমরা বিধানসভা মানে গিয়ে আমরা আপনাদের এই সমস্যাগুলোকে আরও দৃঢ়ভাবে ওখানে রাখতে পারি। এই কারণেই আপনারা এসইউসিআই কে ভোট দিয়ে জয়যুক্ত করুন, এই কথাই বলতে চাইছেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কিরণময়ী মণ্ডল, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম এতটাক্ষণ সময় এক্সপ্রেস নিউজকে দেওয়ার জন্য, আর ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে এক্সপ্রেস নিউজের এই বিশেষ অনুষ্ঠান বাংলার ভোটযুদ্ধ এখানে এই বলেই শেষ করব যে পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো কেন্দ্র, অন্য কোনো প্রার্থী, তার চিন্তা ভাবনা নিয়ে। আর তার তিনি মুখোমুখি হবেন স্থানীয় মানুষজন, তাদের এলাকার সমস্যা, প্রতিশ্রুতি কতটা পূরণ হলো, কতটা হলো না, এই সমস্ত বিষয়ে। তাই অনুরোধ করব, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। নমস্কার। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।